Good evening friends, welcome to our channel Learning Web. আজকে আমাদের চলে এসেছি ইন্ডিয়ান পলিটি ক্লাস নম্বর 9 নিয়ে, যেখানে আজকে টপিক হচ্ছে আমাদের যে কিভাবে প্রিন্সলি স্টেটগুলো বা দেশীয় রাজ্যগুলো ভারতে যুক্ত হয়েছে। এর পেছনে অনেক গল্প রয়েছে, অনেক ইতিহাস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আয়রন ম্যান অফ ইন্ডিয়া আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই সর্দার বল্লভভাই প্যাটেলের ইতিহাস, তার যে কি কার্যাবলী তিনি কি করেছিলেন এবং কিভাবে এই দেশীয় রাজ্যগুলোকে ইন্ডিয়ান ডোমিনিয়নে যুক্ত করেছেন, তার পেছনের ইতিহাস আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের আজকে ক্লাসের টপিক এভ্যালুয়েশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। আজকের পার্টটাতে আমরা প্রিন্সলি স্টেটের ইতিহাস যাব, কালকে আমরা রাজ্যের পুনর্গঠনে আসব। তো কি বলছে দেখো, আমরা ভালোভাবেই জানি যে ভারত যখন স্বাধীন হলো তখন ব্রিটিশরা ভারতের যে সমস্ত রাজ্যগুলোকে ব্রিটিশরা অধিকার করে রেখেছিল, সে পলাশির যুদ্ধের পরে হোক বা মহাবিদ্রোহের যুদ্ধের আগে বা মহাবিদ্রোহ যুদ্ধের পর, ইংরেজরা ব্রিটিশরা কী করলো, যে স্বাধীনতা যখন ভারত পেয়ে গেল তখন ব্রিটিশরা সেই সমস্ত স্টেটগুলোকে ওইভাবে রেখে গিয়েছিল যেভাবে তারা সেই অধিকার করার আগে নিয়েছিল। তার মানে ধরো যে এখন যদি আমি বলি নাগপুর একটা স্টেট ছিল, প্রিন্সলি স্টেট, তো নাগপুরকে কি বা নাগপুর বলো বা সাতারা বলো বা ঝাঁসি বলতে পারো, ঠিক না? যে কোনো একটা স্টেটের তুমি উদাহরণ নিতে পারো, যে ধরো ব্রিটিশ ঝাঁসি শতবিলোপ নীতির সাহায্যে লর্ড ডালহৌসি ক্যাচ করেছিল। তো তার আগে ঝাঁসি যে রকম অবস্থায় ছিল ঠিক সেই রকম অবস্থায় ঝাঁসিকে স্বাধীনতার পর রেখে কিন্তু ব্রিটিশরা চলে গেল। তার মানে ব্রিটিশরা কিন্তু ঝাঁসির কোনো ডেভেলপমেন্টে কোনো রকমের পদক্ষেপ নেবে না, যেভাবে নিয়েছিল ওইভাবে রেখে দিয়ে চলে গেল। মানে তুমি আমাকে মোবাইল দিয়েছো, আমি মোবাইল ইউজ করলাম, এবার আমি যখন গেলাম তখন মোবাইলটাকে ওইভাবেই দিয়ে গেলাম যেভাবে আমি নিয়েছিলাম। তার মানে তোমার মোবাইলের আমি আর কোনো কিছু দায়িত্ব নিতে পারবো না। তো যেটা কিন্তু ইন্ডিয়ার যে নতুন মিনিস্ট্রি, সে সর্দার বল্লভভাই প্যাটেল বলো, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু বলো, তাদের পক্ষে কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ একটা দাঁড়িয়েছিল। আর ভারতের সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, এই জন্যই তারা ফেমাস। তারা এটাই তারা এটাকে কিন্তু ওরা চাইলে ব্রিটিশদের সঙ্গে যে একটা মিটিং করে কিন্তু কিছু ব্রিটিশদেরকে দায়িত্ব নিতে বলতেও পারতো, বাট তারা নেয়নি। কেন? কারণ তারা একটা নতুন ভারতের স্বপ্ন দেখেছিল, যেখানে ভারতের নতুন নিয়ম থাকবে, নতুন রীতি থাকবে, নতুন কালচার থাকবে, নতুন সব নিয়ম থাকবে, যেখানে পুরনো কোনো রকমের চুক্তি নিয়ম যাতে না থাকে। তারা নতুন একটা ভারত দেখার স্বপ্ন গড়েছিল, সেটাই ছিল তাদের ভিশন, আর সেটার জন্যই আজ আমাদের ইন্ডিয়া। তো অবশ্যই তার পেছনে অনেক গল্প রয়েছে, কিভাবে সেই জিনিসগুলো হলো তো আমরা আলোচনা করবো। তো প্রথমে কি বলছে দেখো, দ্য ব্রিটিশ কনকার্ড ভ্যারিয়াস টেরিটরিজ ডিউরিং দ্য স্টে ইন ইন্ডিয়া। ভারতে থাকাকালীন অবস্থায় তারা বিভিন্ন রকমের অঞ্চলকে হড়প করেছিল। দিস টেরিটরিজ ইনক্লুডেড মেনি অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া অ্যান্ড সাম আদার নেইবারিং টেরিটরিজ অফ ইন্ডিয়া। তার মানে যে যে জায়গাগুলো যে হড়প করেছিল সেটা মাত্র যে শুধুমাত্র এখনকার বর্তমান ভারতের সার্কেলেই পড়বে তা না, কিছু পাকিস্তানও ছিল, কিছু ইস্টার্ন পাকিস্তানের মধ্যেও ছিল, কিছু নেপাল সিকিম এরিয়াতেও ছিল। তার মানে বলতে পারো যে যে জায়গাগুলোকে ব্রিটিশরা হড়প করেছিল সেই জায়গা কিন্তু পুরোপুরি ভারতে ছিল না, ভারত এবং ভারতের বাইরে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো বলছে অ্যাজ পার লর্ড মাউন্টব্যাটেন প্ল্যান, লর্ড মাউন্টব্যাটেন যখন ভারতকে স্বাধীনতা দিয়ে দিল, কি বলছে, ইন্ডিয়া ওয়াজ টু বি ডিভাইডেড ইন্টু টু কান্ট্রিজ, ওয়ান ইন্ডিয়া অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ পাকিস্তান। তার মানে কি, ভারত তো স্বাধীনতা হলো কিন্তু দুটো স্বাধীন রাষ্ট্রে ভেঙে গেল, এক ভারত একটা পাকিস্তান। ইট শুড বি নোটেড দ্যাট দিস প্ল্যান অনলি ইনক্লুডেড টেরিটরিজ দ্যাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ কন্ট্রোলিং ডাইরেক্টলি। কি বলছে, বোঝাতে চাইছে যে ব্রিটিশরা যে সমস্ত জায়গা, ভারতের যে সমস্ত জায়গা, যে সমস্ত স্টেট, যে সমস্ত টেরিটরিকে কন্ট্রোল করছিল, সেই সমস্ত এই এরিয়ার বা সেই সমস্ত স্থানের উপর এই প্ল্যানটা লাগু হয়ে যাবে, যে দুটো ডোমিনিয়ন বা দুটো স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়ে গেল। তো এখানে কি বলছে, তাদেরকে একটা একটা পারমিশন দিল বা তাদেরকে একটা পাওয়ার দিল, কাদেরকে, এই স্টেটগুলোকে, প্রিন্সলি স্টেটগুলোকে। বলছে দিস প্রিন্সলি স্টেট ওয়ার প্রপোজড with an option to either join India or Pakistan or they can choose to stay independent. দেখো, ব্রিটিশরা যখন চলে গেল, তো ব্রিটিশরা কিন্তু চলে গেল মানে না চলে গেল,
তারা কিন্তু বহুত ওখানে কিন্তু মানে কি বলবো যে কেমিক্যাল লোচা ফ্যাপড়া ওখানে কিন্তু মানে ফ্যাকড়া লাগিয়ে গিয়েছিল। কীরকম, তারা চাইছিলই, ব্রিটিশদের মোটিভ এটাই ছিল যে ইন্ডিয়া মেনি মানে কি বলবো যে যত পারো তত ইন্ডিয়াকে টুকরো টুকরোতে ভাঙো। তার মানে তারা কিন্তু চাইছিল যে ইংরেজে মানে ব্রিটিশরা যেটা চাইছিল যে ভারতে বিভিন্ন ছোট ছোট রাজ্যে ভেঙে যাক, তারা কিন্তু ইন্ডিয়াকে পুরো ইন্টিগ্রেটেড হিসাবে কিন্তু দেখতে চায়নি। সেই জন্য তাদেরকে একটা পাওয়ার দিয়ে গেল যে সমস্ত দেশীয় রাজ্যকে, আর একটা দুটো দেশীয় রাজ্য ছিল না, প্রায় ছোট বড় মিলে 565টা প্রিন্সলি স্টেট ছিল। তার মানে দেখো যে ব্রিটিশদের প্ল্যান অনুসারে এখন 565টা প্রিন্সলি স্টেট আছে, তার মধ্যে যদি ধরো 300 জন ভাবলো যে না আমি ভারতে জয়েন করব, পাকিস্তান যাব না, ভালো কথা। 150 জন ভাবলো, হয়তো 150টা স্টেট ভাবলো যে ধরো পাকিস্তান আমি যাব, ভারতে থাকবো না। আর বাকি ধরো 100 জন ভাবলো যে না ঠিক আছে আমরা নিজের স্বাধীন হব। তার মানে বুঝতে পারছো যে এখন যদি এটা ইন্ডিয়ার ম্যাপ বলি, ধরো আমি এটা জাস্ট একটা বোঝানোর জন্য বলছি, ধরো এটা ইন্ডিয়ার ম্যাপ, এরকম একটা ইন্ডিয়ার ম্যাপ আছে। তো এখানে কি হতে পারে যে ধরো এটুকু এরিয়া ভারতের, এটুকু এরিয়া ভারতের, এটুকু এরিয়া ভারতের, আবার মাঝখানে দেখতে পাবো যে এটুকু হয়তো পাকিস্তানের, এটা হয়তো পাকিস্তানের, এটা হয়তো পাকিস্তানের। আবার কেউ কেউ ভাবলো স্টেট যে ইন্ডিপেন্ডেন্ট, তারা ভাবলো যে আমি এখানে স্বাধীন থাকবো, আমি এখানে স্বাধীন থাকবো, আমি এখানে স্বাধীন থাকবো। তার মানে দেখো একটা ইন্টিগ্রেটেড ম্যাপই আসতো না, ইন্টিগ্রেটেড পাওয়ারই আসতো না। তার মানে ভারত কিভাবে তাহলে শাসন কার্য চালাবে? এটা ছিল এটা ভারতের কাছে কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে, যে এই 565টা স্টেটকে কিভাবে একটা সিঙ্গেল এন্টিটিতে রূপান্তরিত করে এটাকে ইন্ডিয়া করা যেতে পারে। এটা ছিল একটা বিশাল বড় হেডেক। তো ওই যে কথাতে বলে যে ব্রিটিশ তুমি যতই চালাকি হও, চালাক আমরা কিন্তু হতে দিনই কেন, আমাদের উদ্দেশ্য, আমাদের থিঙ্কিং, আমাদের মোটিভ কিন্তু আলাদা ছিল। তো তার মানে বুঝতে পারছো ব্রিটিশরা কিন্তু এখানে একটা ঝামেলা লাগিয়ে গিয়েছিল যে তুমি প্রিন্সলি স্টেটগুলোকে বা দেশীয় রাজ্যগুলোকে যে তুমি চাইলে ভারতে জয়েন করতে পারো, তুমি চাইলে পাকিস্তানে জয়েন করতে পারো, আর যদি তুমি চাও তাহলে তুমি ইন্ডিপেন্ডেন্ট থাকো, তোমাকে ভারতে যেতে হবে না, তোমাকে পাকিস্তানে যেতে হবে না। তো এটা ব্রিটিশদের একটা চাল ছিল, ঠিক আছে। যাই হোক, তো চাল থেকে কি বলছে, প্রথমে বলছে মেনি প্রিন্সলি স্টেট ইমিডিয়েটলি জয়েন ইন্ডিয়া। সমস্ত যে স্টেটগুলো রয়েছে তারা একে 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 করে যে ভারতে জয়েন হয়ে গেল। সাম প্রিন্সলি স্টেট চুজ টু রিমেন ফ্রি, তারা কিন্তু চাইলো যে আমরা আলাদা থাকবো, আমরা ভারতে যাব কি পাকিস্তান যাব সেটা আসবো, বাট তারা কিন্তু ভারতে জয়েন করতে চাইলো না। মাথায় রাখবে এখানে একটা ওয়ার্ড উচ্চারণ হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। কোথায় আছে ওটা, এই যে ওয়ার্ডটা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। এটা একটা চুক্তিপত্র টাইপের, যেখানে প্রিন্সলি স্টেটের রাজারা সিগনেচার করবে ভারতের মানে ভারতের মানে পার্ট হিসেবে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এদেরকে ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন, সে রেলওয়ে, ট্রান্সপোর্ট, টেলিকমিউনিকেশন ইত্যাদি সমস্ত কিছুতে কী করবে, প্রোভাইড করবে, সমস্ত ফ্যাসিলিটি প্রোভাইড করবে। এটা ছিল ইনস্ট্রুমেন্ট অ্যাকসেশন। তো এইভাবে বিভিন্ন স্টেটগুলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে একের পর এক সিগনেচার করবে। তো আমরা এখানে যেটা গল্পটা বুঝতে পারছি যে ব্রিটিশরা যখন এভাবে একটা মানে আধখাচড়া করে একটা ডিভাইডেশন করে দিয়ে চলে গেল, তখন কিন্তু বল্লভভাই প্যাটেলের কাছে ছিল কি একটা বিশাল বড় চ্যালেঞ্জ। সেখানে কিন্তু দুইজনের ভূমিকা খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে বল্লভভাই প্যাটেল আর দুই হচ্ছে তার সেক্রেটারি ভিপি মেনন। তো বল্লভভাই প্যাটেল সমস্ত দেশীয় রাজাদের উদ্দেশ্যে একটা স্পিচ দিলেন যে ভারত কখনোই আলাদা হতে পারে না, ভারতে সবাই আমরা অপরিচিত হিসাবে থাকতে পারি না। অর্থাৎ ধরো এখন আমরা হায়দ্রাবাদের গল্প পড়বো, হায়দ্রাবাদ সমগ্র ভারতের মধ্যে সেন্ট্রালে রয়েছে, এবং হায়দ্রাবাদ যদি এখন বলে যে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো, তাহলে ভারতের শাসন কার্য, ভারতের ইকোনমি, ভারতের সব কিছুতে ভারতের কিন্তু ডেভেলপমেন্ট হবে না। তো যার জন্য বল্লভভাই প্যাটেল সমস্ত দেশীয় রাজাদের উদ্দেশ্যে একটা স্পিচ দিল যে ভারতে সবাই আমরা বন্ধুর মতো থাকি, একসঙ্গে থেকে নতুন আমরা নিয়ম তৈরি করব, নতুনভাবে আমরা সব কিছু প্রশাসন চালাবো, এই বলে কিন্তু তিনি মানে একটা মেসেজ দিয়েছিলেন বিভিন্ন প্রিন্সলি স্টেটে। তো তাদের মধ্যে তিনজন রয়েছে, তিনটা স্টেটের কথা আমরা বারবার বলবো, এক হচ্ছে জুনাগড়, দুই হচ্ছে হায়দ্রাবাদ, আর তিন হচ্ছে কাশ্মীর। এই তিনটা স্টেট কিন্তু মানে এক ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সিগনেচার করতে মানা করে দিলেন যে এরা কিন্তু সিগনেচার করবে না। কিন্তু এছাড়াও কিন্তু কিছু কিছু ছিল, যেমন ছিল যোধপুর,
ট্রাভাঙ্কোর, ত্রিবাঙ্কুর, তারপর ছিল তোমার ভোপাল, সবাই কিন্তু একের পর এক আলোচনা করছিল যে এরাও কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সিগনেচার করেনি, কিন্তু তাদেরকে মানাতে কিন্তু বিশেষ কোনো মানে কি বলবো যে একটা বেশি হেডেক হয়নি, যা হেডেক এই 3টা স্টেটের উপর রয়েছে। তো আমরা আলোচনা করব, চলো তাহলে দেখো আমরা জুনাগড়, কাশ্মীর আর হায়দ্রাবাদ তো আলোচনা করব, কিন্তু তার সঙ্গে একটা আলোচনা করি। এই যে দেখো এই স্টেটটা, এটা হচ্ছে যোধপুর, জয়সলমের আর বিকানির, 3টা মিলিয়ে ধরো এই রাজপুতানা স্টেট বলছে। তো যোধপুর স্টেটেও সেম জিনিস ছিল। যোধপুর স্টেটের জন্য আমরা একটা নাম মনে রাখবো, হনওয়াত সিং, HANWAT, হনওয়াত সিং। এই হনওয়াত সিংও কিন্তু প্রথমে সিগনেচার করতে চায়নি। এই হনওয়াত সিংকে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ, তখন পাকিস্তানের যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী ঠিক মনে নেই আমার, সে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু পাকিস্তানের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু হনওয়াত সিংকেও বলেছিলেন যে ঠিক আছে তুমি এখানে আমার পাকিস্তানে অ্যাড হয়ে যাও, কারণ দেখতে পাচ্ছ পাকিস্তানের রিজনেই পড়ছে লাগালাগি। তো বলছে তুমি আমার পাকিস্তান স্টেটে পাকিস্তানের সঙ্গে অ্যাড হয়ে যাও, তোমাকে আমি এখানে করাচি যে পোর্ট রয়েছে, করাচি যে বন্দর, সেটার দায়িত্ব দিয়ে দেবো। তো এটাতে কিন্তু আর এটাতে যোধপুরের রাজা কিন্তু হনওয়াত সিং এটাই চেয়েছিল যে ঠিক আছে আমি কিন্তু করাচির দায়িত্ব নেব। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু মেনেও যায়, কিন্তু সরদার প্যাটেল তখন বলল যে না থামো, তুমি তো যাবে, তুমি যে সমস্ত জিনিস চাইছো পাকিস্তানের কাছ থেকে আমি সে সমস্ত জিনিস তোমাকে আমি এখানে দেব। তার মানে যে তোমার যতগুলো ইকোনমিক্যাল সাপোর্ট দরকার সেই সমস্ত ইকোনমিক্যাল সাপোর্ট তুমি ভারতে পাবে, তুমি ভারতে আমাদের সঙ্গে অ্যাড হও। যার ফলে এরা কিন্তু অ্যাড হয়ে গেলেন, কোনো অসুবিধা নেই। নেক্সট আর একটা হেডেক ছিল এখানে, এই যে ট্রাভাঙ্কোর যেটা বলছে, এই যে এই এরিয়াটা, এটাও একটা হেডেক ছিল। ট্রাভাঙ্কোরে তখন রাজা ছিল আইয়ার, রামাস্বামী আইয়ার। তো এই ট্রাভাঙ্কোর কিন্তু একটু মানে ব্রিটিশদের একটু বলতে পারো চামচা ছিল, ঠিক না? ব্রিটিশদের কিন্তু এস স্যার বলা চামচা, যে হাই হ্যালো স্যার হয় না, অনেক সময় দেখেছো যে একটু বেশি টিচারের বেশি একটু মানে চামচ টাইপের হয়, চামচা টাইপের হয়, যে ওরা বেশি হাই করে। তো যাই হোক ট্রাভাঙ্কোর যে স্টেট ছিল সেটার যে রাজা ছিল রামাস্বামী আইয়ার, সে কিন্তু ব্রিটিশদের খুব মানে এতে ছিল, দ্বারস্থ ছিল, ব্রিটিশদের খুব অনুগত ছিল। এবার ব্রিটিশরা স্বাধীনতার পরও চাইছিল যে এই ত্রিবাঙ্কুর যাতে ভারতীয় মধ্যে অ্যাড না হয়। কেন? কারণ কি? কারণ ভারতে সবচেয়ে বেশি মোনাজাইট একমাত্র এই কেরালার এই ত্রিবাঙ্কুর এরিয়াতে পাওয়া যায়। তার মানে ব্রিটিশরা চাইছিল যে এটাকে যদি আমি আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট করতে পারি, তো এখান থেকে মোনাজাইট আমি আরামসে আমি এই সমুদ্র পথের মাধ্যমে নিয়ে যেতে পারবো, যেটা ইংরেজদের পক্ষে খুব সুবিধা হতো। ব্রিটিশরা তো এটাই চাইছিল যে এই মোনাজাইটটা যদি আমরা পেয়ে যাই, কিভাবে পাবো, এটাকে একটা আলাদা স্টেট যদি করে দিই, আলাদা যে কান্ট্রি করে দিই, তাহলে এ আরামে তাহলে কি করবে, আমাকে মোনাজাইট দিতে পারবে। কিন্তু এখানেও ঝামেলা হয়ে গেল। এখানে কি করলো রামাস্বামী আইয়ার, বললো যে না আমরা ভারতে জয়েন করব না। যার ফলে কি হয়েছিল, এক ভরা মিটিংয়ে বলতে পারো যে রামাস্বামীর উপর একটা অ্যাটাক হয়েছিল, হত্যা করার অ্যাটাক হয়েছিল। যার ফলে রামাস্বামী আইয়ার কিন্তু প্রচুর ভয় খেয়ে যায়। আর রামাস্বামী আইয়ার তখন বল্লভভাই প্যাটেলের কাছে সাপোর্ট চাই যে স্যার আমাকে হেল্প করুন, আমাকে বাঁচান, আমরা ভারতে অ্যাড হতে রাজি আছি, আমরা এইসব এতে রাখবো না। যার ফলে ত্রিবাঙ্কুরও কিন্তু ভারতে অ্যাড হয়ে যায়। ঠিক এরকম একটা ঝামেলা ছিল কোথায়, ভোপালে। ঠিক এই যে এখানে ভোপাল একটা স্টেট ছিল, এখানে কিন্তু একটা ঝামেলা ছিল। সে ঝামেলাটা কি দেখো, ভোপাল মাথায় রাখবে, ভোপাল ছিল লাস্ট কোনো স্টেট, প্রিন্সলি স্টেট যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেসে সিগনেচার করে। ভোপালে কি ঝামেলা হয়েছিল, ভোপালের রাজা ছিল হামিদুল্লাহ খান। এবার ভোপাল ভারতে অ্যাড হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ভোপালের রাজার কথা যে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো। তো বল্লভভাই প্যাটেল বলছে ঠিক আছে তুই থাকবি তো নে, কত মানে সামলানো তোর কত মুশকিল তোকে বুঝাচ্ছি। বল্লভভাই প্যাটেল কি করলো, ভোপালের রাজাকে বললো ঠিক আছে তুমি ভারতে অ্যাড হয়ে গেলে, কিন্তু তুমি চালাও, তুমি নিজের মতো চালাও, যাও দেখি তুমি চালাও। মানে ব্যাপারটা এরকম, তোমাকে বলছে, তুমি বলছো যে আমি স্যার স্কুল খুলবো, প্রাইভেট স্কুল খুলবো, সরকার বলছে খুলবি তো ঠিক আছে নে খুল, চালা দেখি কীভাবে চালাতে পারিস। ভোপালের রাজাকে সেভাবেই বললো যে ঠিক আছে তুমি চালাও, তুমি তোমার নিজের এরিয়াতে চালাও, দেখি 1 বছর পর দেখা হবে, কথা হবে 1 বছর পর কী হয়। কিন্তু ভারত স্বাধীনতা হয়ে যাওয়ার পর ভোপালে কিন্তু নিজেদের একটা গভর্নমেন্ট চালু হয়েছিল, যেটার ফলে তার যে রুলস কোনো কিছু লোকের বা জনগণের পক্ষে কিন্তু সেটা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। দেখো একটা সিম্পল কথা, একটা বেসিক কথা, যে তুমি গোটা দেশে স্বাধীনতা পেয়েছো 200 বছরের শোষণের পর, তুমি যত মানে নিজেদের ইন্টারনাল গভর্নমেন্ট চালাও না কেন, লোক তো এটাই চাইবে যে আমি স্বাধীন হয়েছি। তোমার পার্শ্ববর্তী স্টেট স্বাধীনতা পেয়েছে আর তুমি এখনও নিজেদের আন্ডারে থাকবে। তো যার জন্য কি বললো যে ঠিক আছে চালাও,
এখানে কি হলো, বারবার ভোপালে কিন্তু প্রচুর বিদ্রোহ দেখা গেল, প্রচুর জনগণের বিদ্রোহ দেখা গেল। আর এই বিদ্রোহের চাপে হামিদুল্লাহ খান লাস্ট অবধি আবার সেই বল্লভভাই প্যাটেলকে ফোন করলো যে স্যার বাঁচান, হেল্প করেন। তারপর কি হলো, ভোপাল ইন্ডিয়ান গভর্নমেন্টে আবার অ্যাড হয়ে গেল পুরোপুরি, এবং লাস্ট স্টেট হিসেবে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সিগনেচার করে। তাহলে এভাবে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র এই জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ তা না, ছোট ছোট অনেক প্রিন্সলি স্টেটেও কিন্তু ঝামেলা ছিল। আর এই সমস্ত কিছুকে ট্যাকেল করেছিলেন বল্লভভাই প্যাটেল, যার জন্য আজকে বল্লভভাই প্যাটেল আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান এমনি বলা হয়নি, তার পেছনে অনেক কারণ রয়েছে। ওকে, এবার মেন যে আমাদের যে 3টা স্টেট, সেই 3টা স্টেটের গল্পতে আমরা যাই। তো প্রথম যে গল্প সেটা হচ্ছে কি জুনাগড়। জুনাগড় কোথায়, এই যে দেখো জুনাগড়, এই যে এটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছ এটা গুজরাট, এই যে এটা গুজরাট। আর এই গুজরাটের এইটুকু এরিয়া হচ্ছে কি, এই যে এইটুকু এরিয়া হচ্ছে কি জুনাগড় স্টেট ছিল। ঠিক আছে, এই জুনাগড় স্টেটে কিন্তু ঝামেলা ছিল। এই জুনাগড়ের কিন্তু তারা মেনে নিতে পারবে না, তারা কিন্তু ভারতের স্বাধীনতা চায়নি। মানে তারা মানে স্বাধীনতা তো হয়েছে, বাট তারা চেয়েছে ইন্ডিপেন্ডেন্ট স্টেট, তারা নিজেরা নিজেদের গভর্নমেন্ট চালাবে। কেন, গল্পটা আসে এবার আমরা দেখো কি কি লেখা রয়েছে আমরা একটু পড়ে নিই, তারপর আমি তোমাদেরকে পুরো হিস্ট্রি আলোচনা করে দিচ্ছি। দেখো, জুনাগড়, ইন দ্য কেস অফ জুনাগড় গুজরাট, দ্য পিপল ওয়ান্টেড টু জয়েন ইন্ডিয়া। মানুষ চাইছিল ভারতে যোগ হতে, বাট দ্য রুলার ওয়াজ প্ল্যানিং টু জয়েন পাকিস্তান। কিন্তু শাসক কি চাইছিল, পাকিস্তান। কেন, আসবো। সে রুলারের নাম কি ছিল, মোহাম্মদ খানজি। ঠিক আছে, মোহাম্মদ খানজি। রুলার ওয়াজ মুসলিম, কারণ শাসক ছিল মুসলিম, সেজন্য সে পাকিস্তানে যেতে চাইছিল। অ্যান্ড পিপল আর 80% হিন্দু, 80% হিন্দু ছিল। টু রিজলভ দিস, এটা সংসদ মানে এটাকে সমস্যা মেটানোর জন্য কী করা হয়, একটা প্লেবিসাইড করা হয়। প্লেবিসাইড মানে কি, জনমত একটা ভোটিং। সে ভোটিংয়ের মাধ্যমে পিপল চুজ টু স্টে ইন্ডিয়া, ভারতে জুনাগড়ের লোকেরা ভোট দিল যে আমরা ভারতে থাকবো। 20 ফেব্রুয়ারি 1948, 99.2% অফ পিপল অ্যাগ্রিড। 99.2% লোক অ্যাগ্রি হয়েছিল যে হ্যাঁ আমরা ভারতে থাকবো। দেখো গল্পতে আসি এবার আমরা। দেখো এইটুকু কথা কিছু না, এটুকু জাস্ট একটা মনে রাখার মতো। গল্পতে আসো, চলো গল্প যাই। কি হবে গল্প, দেখো আগে এই ম্যাপের ডিজাইনিংটা দেখো, নাহলে বুঝতে পারবে না তো। এই দেখো, এটা হচ্ছে গুজরাট, এই যে, আর এটুকু এরিয়া হচ্ছে কি জুনাগড়। এটা পাকিস্তান, আর পাকিস্তান এখানে রয়েছে করাচি। ঠিক আছে, দেখো তো আমরা নামগুলো কি পড়লাম, জুনাগড়ের যে রাজা তার নাম কি পড়লাম আমরা, মোহাম্মদ খানজি, এম খানজি। দেখো আমি লিখছি, তোমরা একটু মনে রাখবে, এম খানজি, মোহাম্মদ খানজি। এবার দেখো মোহাম্মদ খানজি ছিল পাকিস্তানি, মানে করাচি। ঠিক আছে, এবার তার পেছনে একটা গল্প রয়েছে। দেখো মোহাম্মদ খানজি ওই সময় স্বাধীনতা যখন ভারত পেল, তখন সে চাচা বিশাল বিশাল চাচা, মানে একবার কী বলো রিল্যাক্স, ওই হয় না চাচা চিল টাইপের। তো মোহাম্মদ খানজি চাচা কিন্তু চিল টাইপের ছিল। তিনি ইউরোপে কিন্তু ভ্যাকেশনে ছিলেন, সামার ভ্যাকেশন, ও মাই গড। তো মোহাম্মদ খানজি কোথায় ছিলেন, ইউরোপে ভ্যাকেশনে। আর ওই সময় এই জুনাগড় স্টেটের ইনচার্জ বা দেওয়ান হিসেবে ছিলেন শাহনওয়াজ ভুট্টো। শাহনওয়াজ ভুট্টো কিন্তু পাকিস্তানের করাচিতে তার জন্ম, এবং শাহনওয়াজ ভুট্টোর ছেলে জুলফিকার আলী ভুট্টো কিন্তু এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার মানে লিঙ্ক বুঝতে পারছো যে এই শাহনওয়াজ ভুট্টো কিন্তু পাকিস্তানি। তিনি করাচিতে যে মুসলিম লীগ ছিল, সে করাচির মুসলিম লীগের একজন অফিসিয়াল নেতা ছিলেন শাহনওয়াজ ভুট্টো। তো যখন মোহাম্মদ খানজি ভ্যাকেশনে ছিলেন স্বাধীনতার পর, তখন এই জুনাগড়ের ইনচার্জ বা দেওয়ান হিসেবে কাকে দেওয়া হয়, শাহনওয়াজ ভুট্টোকে। এবার দেখো শাহনওয়াজ ভুট্টো ছিল পাকিস্তানি, আর মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে তার রিলেশন ছিল লেভেলের, বুঝতে পারছো, যার জন্যই তো তার ছেলে পরবর্তীতে শাহনওয়াজ ভুট্টোর ছেলে প্রাইম মিনিস্টারও হয়েছিল। তো মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে বিশাল সম্পর্ক ছিল। এবার এখানে দেখো শাহনওয়াজ ভুট্টো মোহাম্মদ খানজিকে বলছে যে স্যার এখান থেকে চলেন, আপনি এখানে চলেন, করাচিতে চলেন, পাকিস্তানে চলেন, আপনি পাকিস্তান জয়েন করে যান, তাহলে এই দেখেন আপনার এখান থেকে পোর্টিং, এই সমুদ্র পথে আপনার ব্যবসা বাণিজ্য লেভেলের হয়ে যাবে। সেই জন্য জুনাগড়ের রাজা বলছে যে আমরা ভারতে জয়েন করব না। তাহলে এটা প্রথম বড় সড়ো হেডেক একটা। এবার এটার জন্য কি হলো, ভিপি মেনন, যিনি আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের সেক্রেটারি, তিনি কি করলেন, তিনি এবার মোহাম্মদ খানজির সঙ্গে একটা মিটিং করলেন, যে নবাব তো চলে এসেছে, নবাবের সঙ্গে একটা মিটিং করলেন যে স্যার এরকম এরকম ব্যাপার। রাজাদেরকে বললেন যে ঠিক আছে আপনারা তো হতে চাইছেন, বাট আমাদের ভারতের সঙ্গে অ্যাড হয়ে যান, সুবিধা হবে, অনেক কিছু ব্যাপার, অনেক কিছু ফ্যাসিলিটি দেওয়ার কথা বললো। কিন্তু এখানে কিন্তু ওই যে মনে মনে পাকিস্তান, ঠিক আছে, মনে মনে পাকিস্তান চাইছে, যার জন্য পাকিস্তানে আবার কি হলো, 15ই সেপ্টেম্বর
15 সেপ্টেম্বর 1947 পাকিস্তান কিন্তু একটা ফর্মাল হিসেবে অ্যাকসেপ্টেডও করে নিল যে জুনাগড় পাকিস্তানের অংশগ্রহণ করতে রাজি হয়ে গিয়েছে। এই খবর পেয়ে কিন্তু ভারতের মাথা গেছে খারাপ, যে জুনাগড় অ্যাকসেপ্ট ভারতে হলো না, আর পাকিস্তান একটা ফর্মাল হিসেবে একটা অ্যাকসেপ্ট আবার করে নিল যে জুনাগড় পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়ে গেছে, যেটা কি ছিল একটা বিশাল বড় হেডেক। তারপরে কি হলো মাথায় রাখবে, এই জুনাগড়ের দুটো স্টেট ছিল ছোট ছোট, একটা হচ্ছে মাংরোল, নামগুলো দেখো মুখস্থ রাখো, মাংরোল, আর 2 নম্বর ছিল বাবারি ওয়াড়। ঠিক আছে, তাহলে দেখো দুটো স্টেট ছিল, কি কি, মাংরোল আর বাবারি ওয়াড়। এবার জিন্না বলছে, এবার আমাদের যে পল্লব ভাই প্যাটেল এবং ভিপি মেনন কি করলো, আর্মি পাঠালো কোথায়, মাংরোলে আর বাবারিওয়ারে, এবং মাংরোল এবং বাবারিওয়ারের রাজাদেরকে একটা বলতে পারো মানে নিজের মতো করে নিল, তাদেরকে একটু মানে বলে দিল যে ঠিক আছে তোমরা হয়ে যাও। এবার কি হলো, মাংরোল আর বাবারিওয়ার কিন্তু ভারতে বল্লভ ভাই প্যাটেলের কথা মেনে ভারতে কিন্তু রাজিও হয়ে যায়, ছোট স্টেট ছিল কিন্তু, ছোট প্রিন্সলি স্টেট ছিল, তারা কিন্তু মেনে যায় যে ঠিক আছে। এবার মাথায় গেল খারাপ কার, মোহাম্মদ খানজির কিন্তু মাথা খারাপ হয়ে গেল। মোহাম্মদ খানজি বলছে যে মাংরোল আর বাবারিওয়ার তো আমার স্টেটের অন্তর্ভুক্ত, তাহলে সে কিভাবে তাহলে হলো, কিভাবে তাহলে ভারতে জয়েন করে গেল, এটা তো ঠিক না, ও তো আমার অন্তর্গত। এবার কি করলো, মোহাম্মদ খানজি লাগালো পাকিস্তানে ফোন, জিন্না কাকা হেল্প করতে হবে। এবার জিন্না কাকা কিন্তু দেখছে একটা ভারী ঝামেলা, এখানে ইন্ডিয়া আর্মি পাঠিয়ে দিয়েছে, মাংরোল আর বাবারিওয়ার অ্যাড হয়ে গেছে, আমি আর নিতে চাইছি না রিস্ক। পাকিস্তান থেকে কোনো রকমের রিপ্লাই আসলো না। তারপরে মোহাম্মদ খানজি কাকা শেষ, খানজি কাকা ব্যাগ প্যাক করে সোজা চলে গেল কোথায়, করাচি চলে গেল, করাচি। তার মানে কি, জুনাগড়ে তাহলে এখন কোনো শাসকই নেই, জুনাগড় হয়ে গেল শাসকবিহীন স্টেট। এবার বল্লভ ভাই প্যাটেলের কাছে সেটা কি হয়ে গেল, খুব সোজা হয়ে গেল। বল্লভ ভাই প্যাটেল কি করলো, জুনাগড়কে তখন ভারতের অন্তর্ভুক্ত করে নিল। কিন্তু ওই যে জিন্না কাকা খুব চালাক, ও এবার এটাকে একটা ইস্যু করাতে লাগলো যে না এভাবে কিভাবে হয়, ওখানে কি লোকের সম্মতি আছে, লোক কি ওখানে মানে হ্যাঁ বলছে যে তুমি ভারতের অন্তর্ভুক্ত করে নিলে। যার জন্য কি হলো, বল্লভ ভাই প্যাটেল একটা প্লেবিসাইড, যেটা আমরা পড়লাম, প্লেবিসাইড করলো, যেটাকে আমরা বলি কি পাবলিক রেফারেন্ডাম, অর্থাৎ কি জনমতের একটা জনমতের ভোট নিল। ভোটে দেখতে পাওয়া গেল যে 2 লাখ ভোটের মধ্যে 91 জন খালি পাকিস্তান যেতে চেয়েছিল, বাকি সবাই ভারতে থাকতে চেয়েছিল। তার মানে কি, এই জনমতে ভোটে দাঁড়ায় তারপরে কি হলো, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল। ক্লিয়ার? তো 91 জনের মধ্যে হয়তো কেউ ছিল, হয়তো বাবর আজমের বংশধর কেউ একজন। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের জুনাগড়ের ইতিহাস। এবার একটা ইম্পর্টেন্ট, পাকিস্তান কেন জুনাগড়কে চাইছিল? দেখো, পাকিস্তানের জিন্না খুবই চালাক ছিল, খুবই চালাক ব্যক্তির মধ্যে, চালাক পলিটিশিয়ান মধ্যে একটা ছিল জিন্না। কিন্তু চালাক থাকলে তো হবে না, আছে তো সে পাকিস্তানি, তার মানে আর বলতে হবে না। ঠিক আছে, মিম তৈরি করার ফান্ডা। দেখো, জিন্না কি ছিল, জিন্না দুটো জিনিস চাইছিল, এক জুনাগড়কে তো অ্যাড করতে চাইছিল, কারণ আরেকটা ওর ইস্যু ছিল, জুনাগড়ের শাসক কে ছিল মুসলিম, ঠিক আছে, আর লোক কে ছিল হিন্দু। তো 80% হিন্দু পিপল চাইছিল ইন্ডিয়া, আর ভারত সরকার বলছে যে ওখানে শাসক আছে কি মুসলিম। তো এটাকে একটা ইস্যু করছিল, এটাকে নিয়ে তো কাশ্মীরের ইস্যু। সে জিন্না ভাবছে যে একটা হিন্দু স্টেটকে মুসলিম শাসক চালাতে পারছে না, যেটা কথা জিন্নার, যে একটা হিন্দু স্টেটকে, জুনাগড় হিন্দু স্টেট না, পিপল অনুসারে ভোট মানে জনগণ অনুসারে, তো বলছে হিন্দু স্টেটকে মুসলিম শাসক চালাতে পারবে না, তাহলে কাশ্মীর তো মুসলিম ছিল, কাশ্মীর তো মুসলিম স্টেট ছিল, আর সেখানে রাজা ছিল আবার হিন্দু, তাহলে ওইটাকে কেন হিন্দু তাহলে চালাবে? এই যে একটা ইস্যু, এই ইস্যুটাই একটা রূপ নিয়েছিল, যেটা জুনাগড়, হায়দ্রাবাদ এবং কাশ্মীর তিনটারই সেম জিনিস ছিল, যে এখানকার পিপল এবং এখানকার রুলার, এদের মধ্যে একটা রিলিজিয়াস ডিভাইডেশন কাজ করছিল। ওকে, তো যাই হোক, লাস্ট অবধি আমরা দেখতে পেলাম যে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল কিভাবে, প্লেবিসাইড বা পাবলিক রেফারেন্ডাম দ্বারা। ওকে, তাহলে জুনাগড়ের গল্প আমাদের কমপ্লিট। এবার চলে যাব আমরা কোথায়, হায়দ্রাবাদ চলে যাই, দেখি হায়দ্রাবাদ যাই। এই দেখো হায়দ্রাবাদ, এবার দেখো হায়দ্রাবাদেরও গেম ছিল। জুনাগড়ে কি ছিল, জুনাগড়ে রাজা পাকিস্তান যেতে চাইছিল, ঠিক আছে, কিন্তু হায়দ্রাবাদ কিন্তু বিশাল ফান্ডা করছিল। হায়দ্রাবাদ কি বলছে, হায়দ্রাবাদ বলছে যে না, আমরা পাকিস্তানও যাব না, আমরা ভারতও যাব না, আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো। তার মানে দেখো, এটা যদি ভারতের ম্যাপ হয়, আর এই ভারতের ম্যাপে
যদি হায়দ্রাবাদ যদি একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে ভারতের কত হেডেক হবে, ভারতের শাসন কার্য চালানোর জন্য কত হেডেক হবে। তুমি তাহলে কলকাতা থেকে তুমি ব্যাঙ্গালোর যাবে বা মাইসোর যাবে বা চেন্নাই যাবে, তাহলে তোমাকে এখানে একটা ভিসা অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু কি ভারতের পক্ষে কিন্তু বিশাল একটা হেডেক। এই জন্য কী করলো বল্লভভাই প্যাটেল এখানেও কিছু তাহলে প্ল্যানিং করলো, এখানে কি করা যায়। তাহলে দেখো আগে আমরা লেখাগুলো পড়ে নিই, তারপর আবার গল্পতে আসবো। হায়দ্রাবাদ। The Nawab of Hyderabad refused to join India despite its people willingness to part of India. অর্থাৎ লোকেদের কিন্তু মত ছিল আমরা ভারতে যাব, কিন্তু রাজা সেখানকার কি বলছে, না আমরা ভারতে যাব না, আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো। তারা কিন্তু পাকিস্তানও যেতে চায়নি। হি ওয়ান্ট টু মেক, এই যে দেখো, হি ওয়ান্ট টু মেক হায়দ্রাবাদ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সে চাইছিল হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীন হোক, সে পাকিস্তানও যাবে না, সে ভারতও যাবে না। তো যাই হোক কী করলো, অপারেশন পোলো বলে একটা কথা আসবে, যেমন আমরা ওখানে দেখতে পেলাম প্লেবিসাইড জুনাগড়ের জন্য, অ্যান্ড অপারেশন পোলো বা পুলিশ অ্যাকশন অপারেশন পোলো হায়দ্রাবাদের জন্য ওয়াজ লঞ্চ টু ফোর্স দ্য নবাব অফ হায়দ্রাবাদ মীর উসমান আলী খান টু সাইন দ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। তো দেখো হায়দ্রাবাদের গল্পটা আমরা দেখি। ঠিক আছে, হায়দ্রাবাদ যদি স্টেট যায় তো 85% লোক ছিল হিন্দু। ঠিক আছে, তাহলে পিপলের পপুলেশনে 85% কে ছিল হিন্দু। এবার দেখো যখন হায়দ্রাবাদ ইন্ডিপেন্ডেন্টের গল্প বলল, তখন কি করলো বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল কি করলো, 1 বছরের একটা সময় দিল হায়দ্রাবাদের রাজা মীর উসমান আলীকে। মীর ওসমান আলী, তাহলে হায়দ্রাবাদের রাজা কে ছিল, মীর উসমান আলী। তো সর্দার বল্লভভাই প্যাটেল 1 ইয়ার একটা টাইম দিল, 1 ইয়ার মানে 1 বছরের একটা টাইম দিল, যে ঠিক আছে 1 বছর ভাবো, তুমি তো 1947 এখন বলছো আমরা স্বাধীন থাকবো, ঠিক আছে তোমরা 1 বছর তোমরা ভাবো, একটু 1 বছর ভেবে আমাকে জানাও কি করবে। ভারত 1 বছর সময় দিল কাকে, মীর উসমান আলীকে, যে তোমরা এটা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা মিটিং ফিটিং করে তোমরা ডিসাইড করো কি করবে, আমরা তোমাকে সমস্ত রকমের সাপোর্ট দেবো যদি ইন্ডিয়ান এতে তোমরা ডোমিনিয়নে অ্যাড হয়ে যাও। তো 1 বছরের সময় দিল। এবার এই মধ্যে খুব ইম্পর্টেন্ট নামটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাজাকার। দেখো রাজাকার, রাজাকার ছিল একটা আর্মি বাহিনী বলতে পারো, একটা সৈন্যবাহিনী। ঠিক আছে, যার ওই সময় স্বাধীনতার সময় যে এর যে সেক্রেটারি, এর যে হেড, সে ছিল কি কাসিম রিজভি। কাসিম রিজভি। ঠিক আছে, রাজাকার বলেছিল কি একটা আর্মি, একটা বাহিনী ছিল 1922-এর দিকে মনে যতটা সম্ভব তৈরি হয়েছিল, যার ওই সময় স্বাধীনতার সময় হেড কে ছিল কাসিম রিজভি। ইনি ছিলেন মানে বলতে পারো যে ইনি এক ধরনের ক্রিমিনাল, একবার ক্রিমিনাল। ঠিক আছে, তো এই সময় ভারত হায়দ্রাবাদে এই রাজাকাররা হায়দ্রাবাদে প্রচুর কিন্তু অরাজকতা করছিল, বিভিন্ন রকমের লুটপাট, চলন্ত ট্রেন থেকে লুটপাট করছিল, মেয়েদের নারী নির্যাতন বলতে পারো, বিভিন্ন ধরনের রেপ সেপ সমস্ত কিছু কিন্তু করছিল, যার ফলে কিন্তু একটা হায়দ্রাবাদে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেটা পাবলিক কিন্তু কখনোই চায়নি। পাবলিক এটার কিন্তু বিশাল পিপল কিন্তু এটার বিশাল বিরোধী হয়ে গেছিলো, কারণ অরাজকতা চলছিল হায়দ্রাবাদে। কে করেছিল, কাসিম রিজভি। এবার যখন সর্দার বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদকে অফার দিল যে তোমরা 1 বছর ভাবো, 1 বছর পর আমাদেরকে জানাও, তখন কি করলো কাসিম রিজভি আবার ব্যাটার্ড অন, ও আবার কোথায় গেল, কাসিম রিজভি কিউআর দিয়ে লিখলাম, ও গেল দিল্লি। কোথায়, দিল্লি গেল। কি দিল্লি কি করতে গেল, সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে কথা বলতে না, সর্দার বল্লভভাই প্যাটেলকে ধমকি দিতে গেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে ধমকি দিতে গেল যে দেখেন বেশি এটা করবেন না, আমরা ইন্ডিপেন্ডেন্ট চাই, আর ইন্ডিপেন্ডেন্ট যদি না করেন আমাদেরকে, তাহলে আমরা কিন্তু অবস্থা খারাপ করে দেবো। সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ধমকি দিয়ে কিন্তু কাসিম রিজভি চলে আসলো হায়দ্রাবাদ। সর্দার বল্লভভাই প্যাটেল ভাবলো যে ঠিক আছে তুই যা, তোর আমি দেখছি, তোর অবস্থা আমার ঠিক কী করতে হবে দেখে নেব। সর্দার বল্লভভাই প্যাটেল 1 বছর যখনই হলো, সর্দার বল্লভভাই প্যাটেল কি করলো, হায়দ্রাবাদ যে স্টেট ছিল, হায়দ্রাবাদ স্টেটে এবার যে রাজা মীর উসমান আলীকে বললো যে স্যার দেখেন 1 বছর টাইম দিয়েছিলাম, 1 বছর শেষ, কি করবেন এবার দেখেন। কাসিম রিজভি ঢিট ছিল, কি করলো, হায়দ্রাবাদে করলো অ্যাটাক। কীরকম অ্যাটাক, পুলিশ বাহিনী দিয়ে অ্যাটাক করলো। কখন, 1948 সালের 13 সেপ্টেম্বর, 1948 13 সেপ্টেম্বর।
এই 13 সেপ্টেম্বর 1948 সালে অ্যাটাক করলো এবং এটা প্রায় 4 দিন ধরে ছিল। 17 সেপ্টেম্বর অবধি এই অ্যাটাক ছিল। এবার এই অ্যাটাকটা কেন অপারেশন পোলো নামে পরিচিত? কারণ হায়দ্রাবাদে ছিল ওই সময় 17টা পোলো, মানে ঘোড়া যে হর্স ফিল্ডগুলো হয় খেলা পোলো গেম, সে পোলো ফিল্ড ছিল 17টা। আর ওই 17টা পোলো ফিল্ডকে অ্যাটাক করেছিল চারদিক থেকে ঘিরে। তার মানে দেখো আমি এটা যদি দেখাতে চাইছি যে হায়দ্রাবাদে এটা যদি স্টেট হয় তো চার দিক থেকে অ্যাটাক করা হয়েছিল। যেমন ইস্ট পূর্ব দিক থেকে বিজয়ওয়াড়া থেকে অ্যাটাক করা হয়েছিল, ওয়েস্টের দিক থেকে মহারাষ্ট্রের সোলাপুর থেকে অ্যাটাক করা হয়েছিল, ঠিক আছে, উপর থেকে মহারাষ্ট্র উপর রিজন থেকে অ্যাটাক করা হয়েছিল। তার মানে হায়দ্রাবাদকে চার দিক থেকে ঘিরে অ্যাটাক করা হয়েছিল, যার ফলে হায়দ্রাবাদের কিছু করার উপায় ছিল না। হায়দ্রাবাদের যে ওই যে বেটা কাসিম রিজভি, যে বিশাল বিশাল জ্ঞান দিয়ে ধমকি দিয়ে এসেছিল, সে কাসিম রিজভিকে গ্রেপ্তার করা হয়, তার একবারে 12টা বাজিয়ে দেওয়া হয়। এবং 17 সেপ্টেম্বর এই অ্যাটাকের 3-4 দিন পর, 13 সেপ্টেম্বর অ্যাটাক হয়েছিল, 4 দিন ধরে চলার পর 17 সেপ্টেম্বর 1948 কি হলো, হায়দ্রাবাদ স্টেট পুরোপুরিভাবে মীর উসমান আলী খান ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে কি হয়ে গেল, সিগনেচার করে দিল, নিয়ে হায়দ্রাবাদ ভারতের অন্তর্গত হয়ে গেল। তাহলে দেখো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের জুনাগড়ও হলো আর হায়দ্রাবাদও হলো। এবার সবচেয়ে বড় যে স্টেট সেটা কাশ্মীর, সে কাশ্মীরের ঝামেলা কিন্তু এখনও রয়েছে, সেটা আমরা এখন আলোচনা করবো। দেখো কাশ্মীরে কি বলছে, পাকিস্তান ওয়ান্টেড কাশ্মীর টু বি এ পার্ট অফ ইটস টেরিটরি। কারণ ওই যে জুনাগড় হিন্দু স্টেট, মুসলিম শাসক চালাতে পারবে না, তাহলে কাশ্মীর তো মুসলিম স্টেট, ওখানে তাহলে কেন তাদের রাজা হরি সিং হিন্দু শাসক চালাবে, অর্থাৎ কাশ্মীর তাহলে ওই হিসাবে ভারতের হবে। মোহাম্মদ আলী জিন্নার চালটা দেখছো, যে জুনাগড় যদি ওই বেসিসে ভারতের হয়, জুনাগড় যদি ওই বেসিসে ভারতের হয়, তাহলে কাশ্মীর তাহলে ওই বেসিসে পাকিস্তানের হবে। অ্যাজ ইট কম্প্রাইজড অফ মেজরিটি মুসলিম পপুলেশন, যেহেতু ওখানে মুসলিম সংখ্যা বেশি ছিল। দ্য রুলার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়ান্টেড টু জয়েন নাইদার ইন্ডিয়া নর পাকিস্তান বাট স্টে ইন্ডিপেন্ডেন্ট। কাশ্মীরও সেম কেস ছিল, কিন্তু কাশ্মীরের রাজা হরি সিং, আমরা আসবো, এই যে রাজা হরি সিং কিন্তু চাইছিল যে না, আমরা স্বাধীন হয়ে থাকতে চাইবো, ঠিক আছে। হাউএভার পাকিস্তান সাসপেক্টেড দ্যাট হিন্দু রুলার উড জয়েন ইন্ডিয়া। এই যে মোহাম্মদ আলী জিন্নার চাল দেখো, পাকিস্তান ভাবছিল যে হিন্দু শাসক তো লাস্ট অব্দি কিন্তু মেনেই যাবে ভারতে থাকতে, ব্যাপারটা বুঝো। কিন্তু দেখো জিন্নার ভয় ছিল, জিন্না জানতো যে পিপল মুসলিম আছে, ঠিক আছে পাকিস্তান চলে আসবে, কিন্তু রাজা তো হিন্দু। তো জিন্না এটাই ভাবছিল যে রাজা যেহেতু হিন্দু আছে তো বলা যাবে না, সে ভারতে কিন্তু অ্যাড হতেই পারে, জয়েন করতেই পারে। এটার জন্য সে ভয় করলো, সে কিন্তু কনফিউজ ছিল। ইট অ্যাটাকড কাশ্মীর অ্যান্ড লেড আনপ্রোভোকড ইনভেনশন বাই কাবালি। দেখো কাবালি বলতে এক ধরনের মানে রেডার্স, যারা আতঙ্কবাদী টাইপের একটা গ্রুপ বলতে পারো, ঠিক আছে। কাবালি আতঙ্কবাদী, তাহলে দেখো আতঙ্কবাদী 2008-এ আসেনি বা 2006-এ আসেনি, আতঙ্কবাদী পাকিস্তানে অলরেডি স্টোরেজে ছিল, ঠিক আছে। তো কি বলছে, ইট অ্যাটাক কাশ্মীরকে অ্যাটাক করলো, কাদের দ্বারা, কাবালি ট্রেডারের দ্বারা বা কাবালি রেডারের দ্বারা। এই কাবালি একটা আতঙ্কবাদী গ্রুপ, তারা কি করলো, কাশ্মীরকে অ্যাটাক করলো। কারণ তারা ভাবছিল যে যেহেতু শাসক হিন্দু রয়েছে তাহলে হয়তো ভারতে জয়েন করে যাবে। এবার কি করলো, হরি সিং চাপে পড়ে গেল। হরি সিং বলছে না, এই তো ভারী ঝামেলা। হরি সিং তখন কি করলো, টু গেট মিলিটারি হেল্প ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ হরি সিং লাগালো মোহাম্মদ আলী জিন্নাহ বলছি, বল্লভভাই প্যাটেলকে ফোন, ঠিক আছে। বল্লভভাই প্যাটেলকে ফোন লাগালো, নিয়ে বললো স্যার হেল্প লাগবে, আমাদের এখানে কাবালি অ্যাটাক করেছে, কি করবো। আর কাবালি যা ইচ্ছা তা অ্যাটাক করেছিল, মেয়েদেরকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিলো, বিশাল বাজে বাজে কাজ করছিল, যার জন্য রাজা হরি সিং তখন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে মিলিটারি হেল্প চাইলো, যে আপনারা সৈন্যবাহিনী পাঠান আর এই ঝামেলাটাকে মিটান। এখানে বল্লভভাই প্যাটেল একটাই বললো, ঠিক আছে আমরা পাঠাবো, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এবার ওই সময় কি হলো, রাজা হরি সিং বললো ঠিক আছে, তো আমাদেরকে একটা স্পেশাল স্ট্যাটাস দিতে হবে, যার ফলে ওই সময় কাশ্মীরে কি হলো, স্পেশাল একটা স্ট্যাটাস পেয়ে গেল, একটা কাশ্মীর স্ট্যাটাস, মানে নতুন একটা স্টেট অঙ্গরাজ্য হিসেবে পরিণত। কিন্তু কাশ্মীরে সেই সময় একটা স্পেশাল স্ট্যাটাস ছিল, যেটা আমরা 370 আর্টিকেল রিলেটেড অনেক কিছু জানি। টু গেট মিলিটারি হেল্প ফ্রম ইন্ডিয়া, রাজা হরি সিং ফাইন্ড দ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। যখন ভারত থেকে মিলিটারি হেল্প দিল কাশ্মীরকে, এবার ভারতে যখন সৈন্যবাহিনী পাঠালো, তখন একবারে কাবালি রেডারে দেয় 12টা বাজিয়ে কাবালি রেডারদেরকে একবারে শেষ করে দিয়ে পাকিস্তান গো টু পার্সেল, ঠিক আছে, একবারে প্যাকিং নিয়ে পাকিস্তান ওই কাশ্মীরে যে পাকিস্তানের যে কাবালি যে অ্যাটাক, সেখান থেকে কাশ্মীরদের রক্ষা করলো এবং কাশ্মীর ভারতের একটা রাজ্য হিসেবে পরিণত হলো। কাশ্মীর একটা স্পেশাল স্ট্যাটাসও পেয়ে গেল। কিন্তু এখন ওই কিছু আতঙ্কবাদী, মানে ওই সময় থেকে, ওই টাইম থেকেই
পাকিস্তান কাশ্মীরের কিছু এরিয়াকে পাকিস্তান কি করে আছে, ক্যাচ করে আছে, যেটাকে আমরা বলি কি পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এবার এটার পেছনে কি হিস্ট্রি, কি নলেজ, কি রয়েছে সে সমস্ত আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানবো। এখন মাথায় রাখতে হবে টিল ডেট কাশ্মীর রিমেন্স টু বি এ ডিসপিউটেড টেরিটরি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তার মানে দেখো তিনটা স্টেটের কথা আমরা এখানে বেশি ডিটেলসে বললাম, এক জুনাগড়, ঠিক আছে, দুই হচ্ছে হায়দ্রাবাদ, তিন হচ্ছে কাশ্মীর। জুনাগড় কিভাবে হয়েছিল, প্লেবিসাইডের দ্বারা, একটা পাবলিক রেফারেন্ডামের দ্বারা জনগণের ভোট নেওয়া হলো। হায়দ্রাবাদ কি হলো, অপারেশন পোলোর দ্বারা ভারতে জয়েন হলো। এবং কাশ্মীর হয়েছিল কিসের দ্বারা, একটা অ্যাটাকের দ্বারা। কিসের অ্যাটাক, মিলিটারি হেল্প, ঠিক আছে, মিলিটারি অ্যাটাক, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গল্প। এবার দেখো দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া ইন ইটস আর্লি ইয়ার্স। কারণ আমরা দেখতে পেলাম যে ভারত স্বাধীনতা হওয়ার পর কিন্তু ভারতের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল যে সমস্ত স্টেটকে একজোট করা, বাড়ির প্রতিটা ছেলেকে একজোট করা একটা ফ্যামিলির গার্জেনের বিশাল বড় একটা দায়িত্ব ছিল। ইজ ক্রেডিটেড টু স্কিল্ড অ্যান্ড পাওয়ারফুল ডিপ্লোম্যাসি অফ সর্দার বল্লভভাই প্যাটেল, যেটার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশাল কিছু ইম্পর্টেন্ট, যার জন্য তিনি আজকে ভারতে আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। এবং ভারতের ইতিহাসে, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান পলিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলের কথা সব থেকে উপরে থাকা উচিত। এই হচ্ছে আমাদের বল্লভভাই প্যাটেলের অবদান ইন্ডিয়ান পলিটিতে এবং আমাদের দেশের জন্য অবদান। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাস, যে কিভাবে প্রিন্সলি স্টেটগুলো ভারতে জয়েন করলো। আশা করি তোমাদেরকে গল্পের মাধ্যমে অনেক কিছু বুঝাতে পেরেছি। আজকের মতো এখানে রাখলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। চলো বাই, ভালো থেকো সবাই।